নমস্কার, হাই নিউজে দর্শককে সকলকে স্বাগত। শুরু করছি আজকে নিউজ টুডে। ফের শহরতলি কলকাতায় অগ্নিকাণ্ড। শুক্রবার রুবির কাছে একটি শপিং মলে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মলের ফুড কোর্টে আগুন লেগেছে। শহরতলি কলকাতায় ফের অগ্নিকাণ্ড, মলের ফুড কোর্টে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, দেখো জীবনা, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো যে অ্যাক্রোপলিস মলের 3 তলায় কিন্তু ভয়াবহ আগুন। কিছুদিন আগে কিন্তু আগুনের ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অ্যানাল পার্ক মার্কস্ট্রিট এলাকায়। এরপর কিন্তু আগুনের ঘটনা সামনে আসছে অ্যাক্রোপলিস মলে কসবায় 3 তলায় আগুন, এমনটাই আমরা জানতে পারছি। এবং যেটা সূত্র মারফত জানা গেছে যে একটি বইয়ের যে জায়গা ছিল, বইয়ের কোর্ট, সেখানে বইয়ের স্টল থেকে কিন্তু আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে ফুট করে, এবং সেখানে যারা কর্মরত ছিল এবং সাধারণ মানুষ ছিল তাদের কিন্তু সঙ্গে সঙ্গে বার করে নিয়ে আসা হয়। সেখানে যারা সিকিউরিটি ছিল তারা বের করে নিয়ে আসে। পরবর্তীকালে পুলিশ এবং দমকলকে খবর দিলে প্রাথমিকভাবে দমকলের 4টি ইঞ্জিন আসে এবং তারপরে দমকলের 10-এর থেকে ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনো ভেতরে বেশ কিছু জায়গায় আগুন লেগে রয়েছে, কারণ দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে ছিল। আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে সুজিত বোস এবং ফায়ার ডিরেক্টর তিনিও জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ভেতরে পকেট ফায়ার রয়েছে এবং এখানে যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু আগুন এখান থেকে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারত। পরপর অনেক কটা স্টল রয়েছে এবং মানুষেরও ক্ষয়ক্ষতি হতে পারত। সেখানে দাঁড়িয়ে এখন এক জায়গায় আনার চেষ্টা করছিল দমকল কর্মীরা এবং সেটা তারা সফল হয়। এখন বেশ কিছু জায়গায় আগুন থাকলেও কিন্তু আগুন অনেক। অভিষেক, ওখানে কারুর আটকে পড়ার খবর কি সামনে আসছে? দেখো, যখনই আগুন দেখতে পায় সেখানে স্থানীয় ব্যবসায়ীরা এবং যে সকল স্টল রয়েছে, দোকান রয়েছে, সেখানে লোকরা তারা কিন্তু সঙ্গে সঙ্গে সিকিউরিটির খবর দেয় এবং তারপর যে সকল মানুষ ছিল এবং যারা কর্মরত ছিল তাদের সবাইকে বের করে আনা হয়। প্রাথমিকভাবে কি থেকে আগুন লেগেছে সেটা না জানা গেলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুন লাগতে পারে। অভিষেক, দমকলকে কিভাবে কাজ করতে দেখছো? কতটা তৎপরতার সঙ্গে তারা কাজ করছে? একদমই তাই। দমকল কর্মীরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। 10টার বেশি ইঞ্জিন রয়েছে। পরবর্তীকালে আরো ইঞ্জিন প্রয়োজন হলে আনা হতে পারে। ল্যাডার নিয়ে এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ভেতরে কেউ রয়েছে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। বলা যেতে পারে 1-2 ঘন্টার যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে। তবে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত আগুন লেগে আছে, কারণ দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে ছিল এই শপিং মলের ভেতরে। অভিষেক, আমি যেটা জানতে চাইবো, সেখানে মন্ত্রী ছিলেন সুজিত বসু রয়েছেন, কি বলছেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে যে সুজিত বসু জানান যে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ভয়াবহ ধারণ করে কিন্তু আগুন চলতে পড়ে 3 তলায় এবং তারপর ঘটনাস্থলে তিনি পরিবর্তনে আছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকলেও কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে করেছিল এবং যত বেলা যাবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মী। অভিষেক, বলে আগুন লেগেছে, তো যতদূর জানা যাচ্ছে ফুড কোর্টে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে? প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই স্টলে আগুন লেগেছিল সেই ছাই হয়ে গেছে পরিচিত এবং আশেপাশে কিছু স্টল সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি। ব্যবসায়ী যারা রয়েছে তাদের মাথায় ভাগ এবং মল কর্তৃপক্ষরাও কিন্তু এই ঘটনা ঘটে ভাগ এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আগুন ছিল সেটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অভিষেক, পাশাপাশি কি আগুন ছড়িয়ে পড়ার কোনো প্রবণতা দেখছো নাকি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে? তুমি বললে, কিন্তু পাশে আরো বহুতল রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, কোথাও কি আগুন ছড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা কি হচ্ছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে যখন আগুন লেগেছিল ঠিক 12টার সময়, সেই সময় কিন্তু আগুন পুরোকে ছুটে আনার ছিল না। তারপর আস্তে আস্তে সেই আগুন কিন্তু বড় হয় এবং যে কোনো ফুট ধরে আগুন ছড়িয়ে পড়ে তাদেরকে গোটা এলাকা বেড়ে যায় এবং আশেপাশে যে সকল বিল্ডিং রয়েছে সেই সকল বিল্ডিংয়েও কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার পরিমাণ ছিল। গোটা 3 তলে কিন্তু ডাউ ডাউ করে দৌড়ছিল অ্যাক্রোপলিস মলে। তো সেখানে দাঁড়িয়ে ঘটনাস্থলে ঠিক সময় কিন্তু দমকল আধিকারিকরা আসেন এবং তাদের ইঞ্জিন তারা বাড়ান, কারণ তারা প্রয়োজন মনে করছেন আরো ইঞ্জিনের প্রয়োজন। 4 থেকে এখন 10-এর অধিক ইঞ্জিন আনা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো তৎপরতায় এখনো পর্যন্ত কাজ চালানো হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেলেও একজনকে নিয়ে আসা হয়েছে
যাতে আগুনটা না ছড়িয়ে পড়ে অন্য কোনো তলাতে বা অন্য কোনো বাড়িতে। ধন্যবাদ অভিষেক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ফের শহরতলি কলকাতায় অগ্নিকাণ্ড। শুক্রবার রুবির কাছে একটি শপিং মলে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মলের ফুড কোর্টে আগুন লেগেছে এবং সেখানে যারা ছিলেন, মলে যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীরা এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। কি বলেছেন তিনি শোনাবো। বলছি যেটা আমার কাছে খবর এখনো পর্যন্ত অফিসাররা বলেছেন যে ওখানে একটা বইয়ের দোকান আছে, ওখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায়। এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে বলতে পারবো? এখন পুরোপুরি নিয়ন্ত্রণ আমরা যখন দেবো তখন। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 10ই জুলাই। 4 বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। কোন কেন্দ্র থেকে কে প্রার্থী হচ্ছেন দেখুন। আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই সুপ্তি বান্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশ করা হলো প্রার্থী তালিকা। মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি 3 বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে নতুন মুখের ওপরই ভরসা রাখল তৃণমূল। প্রার্থী করা হল মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। 2024 নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেই 2 কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দল বদলু 2 নেতার উপরই বিধানসভা উপনির্বাচনে ফের ভরসা রাখল তৃণমূল। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রয়াত সাধন পান্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টের ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। গত মঙ্গলবার নবান্নে মানিকতলায় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডের নামে যে শিলমোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের আগে এবার উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল। লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও নিজেদের গদি ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 10ই জুলাই উপনির্বাচন রয়েছে। বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর রয়েছেন। তিনি সম্পর্কে মমতা বালা ঠাকুরের মেয়ে। সম্প্রতি ঠাকুর বাড়ির বড়মা বীণাপানি দেবীর ঘর দখলের অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, আর সেই সময় মায়ের সঙ্গে অনশনেও বসেছিলেন মধুপর্ণা ঠাকুর। বাংলায় সবুজ ঝড়ের মাঝেও লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে তেমন ভালো ফল করতে পারেনি তৃণমূল। আর এই পরিস্থিতিতে মতুয়া গড় হিসেবে পরিচিত বাগদায় ঠাকুর বাড়ির মেয়েকে প্রার্থী করা কৌশলী চাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রার্থী হয়ে কি বলছে মধুপর্ণা ঠাকুর দেখাবো। মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে। একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে সেজন্য আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব। মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরো মানে পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। 18তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় জয়ের ধ্বজা ওড়ালেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তার উপরই ভরসা রেখেছে উত্তর কলকাতার বাসিন্দারা। অন্যদিকে ধরাশায়ী দল বদলু বিজেপি প্রার্থী তাপস রায়। 18তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ফলের দিকে নজর ছিল গোটা রাজ্যের। কারণ এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল একেবারে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায় দুজনেই উত্তর কলকাতার বাসিন্দা। দুজনেরই রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ থেকে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রদীপ ভট্টাচার্য। নির্বাচনী লড়াইয়ে তিনি সেভাবে কোনো ছাপে ফেলতে পারেননি। বর্ষিয়ান এই কংগ্রেস নেতাও ছাত্র পরিষদেই রাজনীতিতে হাত পাকান। সুদীপ ও তাপস দীর্ঘকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু চলতি বছরের গোড়ায় হঠাৎ ইডির হানাকে ঘিরে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতাদের দূরত্ব বাড়তে শুরু করে। চলে ঠান্ডা লড়াই। ধীরে ধীরে তা চরমে ওঠে। এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাপস। যোগ দেন বিজেপিতে। তৃণমূলে থাকাকালীন বিজেপিকে বরাবর তুলোধনা করেছেন তাপস রায়। শেষে কিনা সেই দলেই গেলেন তিনি। এই ঘটনা যেন উত্তর কলকাতার বাসিন্দাদের চক্ষুশূল হয়ে উঠেছিল। হয়তো সে কারণেই তাকে হেরে যেতে হলো। 2024-এর লোকসভা নির্বাচনের ফলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোটের পরিমাণ 3,51,914। শতাংশের হিসেবে দাঁড়ায় 47.44। অন্যদিকে সদ্য বিজেপিতে যাওয়া তাপস রায়ের প্রাপ্ত ভোটের পরিমাণ 2,92,614। যদি আমরা শতাংশের হিসেবে দেখি, তাহলে 37.78। পাশাপাশি বাম কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের প্রাপ্ত ভোটের পরিমাণ সেক্ষেত্রে অনেকটাই কম, 93,852। শতাংশের হিসেবে মাত্র 12। ভোট হয় সপ্তম তথা শেষ দফায়। তারিখটা ছিল 1 জুন। মোট ভোট পড়ে 63.59। এবার জেনে নেব কলকাতা উত্তর কেন্দ্রের খুঁটিনাটি। উত্তর কলকাতায় বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে চৌরঙ্গি, অ্যান্টলি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। মোট ভোটার 14,37,912 জন। সংখ্যালঘু ভোটার রয়েছে এর মধ্যে 21.3%। এবার দেখে নেব উত্তর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপট। 1952 সাল থেকে 57 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রাখে আরএসপি। এরপর সেই ক্ষমতা যায় কংগ্রেসের হাতে। 1957 সাল থেকে 1977 সাল পর্যন্ত তারা এখানে ক্ষমতা কায়েম করে রাখে। এরপর সেই ক্ষমতা যায় জনতা পার্টির হাতে। 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত ক্ষমতা থাকে তাঁদের হাতে। এরপর ক্ষমতা যায় প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের হাতে। 1980 সাল থেকে 98 সাল পর্যন্ত তারা ক্ষমতা দখলে রাখে। এরপর ক্ষমতা যায় তৃণমূল কংগ্রেসের হাতে। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত ক্ষমতা নিজেদের দখলে রাখতে সক্ষম হয় তারা। এরপর এই লোকসভা কেন্দ্রের ক্ষমতা প্রথম এবং শেষবারের জন্য যায় সিপিআইএম এর হাতে। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতা থাকে তাঁদের হাতে। এরপর ক্ষমতাটি তৃণমূলের দখলে যায় 2009 সাল থেকে। এখনো সেখানেই তারা ক্ষমতা দখল করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। দীর্ঘকাল মিটিং, মিছিল, ধর্ণা সবেতেই দেখা গিয়েছে দুজনকে একই সঙ্গে একই পক্ষে। জীবনের বাকি সময়টাও হয়তো এভাবেই পার হয়ে যেতে পারত, কিন্তু তার আগেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। 2024-এর লোকসভা ভোটে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠলেন। পরিণামে পরাজিত হলেন তাপস রায়। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ফের ক্ষমতাসীন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায় কৃতিত্ব বলতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথে তাঁকে ছাপিয়ে যাওয়া। ওই বুথে 4 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। চমকপ্রদ হলেও এই তথ্য তাপসের পক্ষে সান্ত্বনা বই আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট। স্লিপ দেওয়ার পরও গত 3 মাস ধরে রেশন পাচ্ছেন না উপভোক্তারা। আর এই অভিযোগ তুলেই আসানসোলের জামুরিয়া থানায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো উপভোক্তারা। শুক্রবার এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা বেঁধে যায়।
हम लोग का राशन। अगला महीना में सिर्फ आटा दिया, चावल बाकी है। सुबह में बोला हम लोग मंगलवार से मंगलवार बुधवार बोला, आज गिरा शुक्रवार हो गया। समझे, हम लोग काम धंधा छोड़ के 5 बजे से लाइन में लगा रहे भूखे प्यासे। हम लोग का राशन क्यों नहीं दे रहा हूँ? बोलिए, यहाँ लाएंगे, वहाँ सामने कराइए, हम लोग को लिखित दीजिए कब देगा कब ना। फोन भी करते हम लोग का नंबर ब्लैक लिस्ट में डाल दे, कोई जवाब नहीं देता। फोन भी नंबर ब्लैक लिस्ट में डाल दिया। चावल देगा एक महीना, आटा देगा दूसरा महीना। मेरा 2 महीना का स्लिप भूला गया, वो देगा राशन? बोलिए, देगा स्लिप का हम लोग का 2 महीना का राशन। কুয়েতে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের 50 ঊর্ধ্ব এক পৌরের। মৃত পৌর পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের তুরকাগর এলাকার বাসিন্দা। নাম দারিকেশ পট্টনায়ক। কর্মসূত্রে তিনি কুয়েতে থাকতেন। বাড়িতে থাকতেন স্ত্রী এবং তার এক মেয়ে। 20 বছর ধরে তিনি সেখানেই রয়েছেন বলে মৃতের পরিবার সূত্রে খবর। কুয়েতে যে বহুতলে আগুন লেগেছিল সেখানেই থাকতেন তিনি। দারিকেশ বাবুর এক বন্ধুর কথায় আগুনের হলকায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। এই খবর গ্রামে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গ্রামে। কোনোভাবে আমাদের সরকারি তরফ থেকে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। শুধু ওখানকার এইচআর থেকে একটা কল এসেছিল, তারা বলেছে যে আমরা কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব, তো দায়িত্ব নিয়ে আনতে হবে এবং তার জন্য বলেছেন একটা আধার, ওনার আধার কার্ড এবং ওনার একটা ফটো এবং যে নাম্বারটা অফিসে, বাড়ির যে নাম্বারটা অফিসে দেওয়া ছিল ওই নাম্বারটা সঙ্গে নিয়ে যেতে। আমরা খবর পেয়েছি গতকালকে। ওই প্রথম দিদিদেরকে ফোন করে প্রত্যেক দিন, উনি জামাইবাবু ডিউটি বেরোনোর আগে সকাল এই 8টার দিকে ফোন করে, আমাদের ভারতীয় টাইম। ওনাদের ডিউটি আওয়ার্স চালু, মানে উঠে যান 4টা থেকে, তো 2.5 ঘন্টা ডিফারেন্স হয় কুয়েত থেকে আমাদের ইন্ডিয়ান টাইমে। তো যখন ফোন করেন, মানে না ফোন করে এরা ব্যাক করে, ফোন ধরেনি। তারপরে আবার ভেবেছে হয়তো সকালটা কোনো কারণে হয়তো করেনি, তো আবার দুপুরের দিকে করেন। তো তার মধ্যে তাদের ডাউট এসছে। তো তারপরে উনি না করার জন্য, দুপুরেও না করার জন্য, ইনার যে আমাদের জামাইবাবুর যে বন্ধু কেরল বাড়ি, উনি ছুটিতে বাড়ি এসছেন কুয়েত থেকে, তো ওনাকে ফোন করেন। তো উনি তো বললেন আমি তো বলতে পারছি না, আমি তো বাড়ি এসেছি কেরল বাড়ি। তারপরে বললেন আমি খবর নিয়ে জানাচ্ছি। তারপরে যখন খবর নিয়ে জানালেন, এরকম বলছেন যে ফ্ল্যাটটায় থাকেন, রাত্রে প্রচুরভাবে শর্ট সার্কিট হোক বা কোনো কারণে হোক আগুন ধরে গেছে। টানা বৃষ্টি, মেঘের গর্জন আর হাতির তাণ্ডব, নাজেহাল জলপাইগুড়ির কালিয়াগঞ্জের বাসিন্দারা। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বিপন্ন বন্য প্রাণীরাও। শুক্রবার সকালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে অন্তত 70টি বুনো হাতি। এদিকে এত সংখ্যায় হাতি গ্রামে ঢুকে পড়ার কারণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলি। তিস্তা সহ বেশ কয়েকটি নদী ফুসছে, বিপদসীমার ওপর দিয়ে বইছে জলও, আর তার জেরেই হাতিদের লোকালয়ে ঢুকে পড়া। আতঙ্কিত গ্রামবাসী। খবর দেওয়া হয়েছে বন দফতরে। হাতির দলের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। বেড়াচ্ছে এক পাল হাতি, প্রায় 70-80টা হাতি। জলাকদম, বক্সিপাড়া এই এলাকা দিয়ে প্রায় 70-80টা হাতি তাণ্ডব লীলা চালাচ্ছিল। অনেকের ফসল নষ্ট করে ফেলছে। আমার ব্যক্তিগতভাবে আমারও পাট ক্ষেত, বিচন ধান সব শেষ করে ফেলছে। একদিকে বৃষ্টি, একদিকে হাতি, একদিকে মেঘের গর্জন। চারিদিক থেকে ভয়ে ভয়ে আমরা কাটাচ্ছিলাম। সারা রাত জেগে আছি, এখনো পর্যন্ত আমরা ঘুমাইনি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।